তো বন্ধুরা দেখে ফেললাম ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড বা ক্যাপ্টেন আমেরিকা 4 মুভি। যতই হোক মার্বেলের মুভি, তার উপরেই ক্যাপ্টেন আমেরিকার। কিন্তু এটি কি ওয়ার্থ ওয়াচিং নাকি একটা বিগ ডিসঅ্যাপয়েন্টেড, সেটির ব্যাপারে আজকে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। এবার যেহেতু এই মুভিটি ক্যাপ্টেন আমেরিকার, তাই অন্য হিরোকে কেন দেখতে পেলাম না বা ওই হিরোটা কোথায় গেল, এই জিনিসটা কেন হলো না, এই সব কিছু যদি আপনি ভেবে মুভিটা দেখতে যাচ্ছেন তাহলে আপনি ডিসঅ্যাপয়েন্ট হবেন। যেহেতু মুভিটি ক্যাপ্টেন আমেরিকা, তাই এখানে পুরো ফোকাসটা ক্যাপ্টেন আমেরিকার ওপরে আছে। অন্য কোনো মাল্টিভার্সাল ইভেন্ট বা কোনো উইজার্ডিং ওয়ার, কোনো বিশাল কিছু এই মুভিতে নেই। যেহেতু প্রতিটা ক্যাপ্টেন আমেরিকা মুভি গ্রাউন্ডেড থাকে, পলিটিক্সকে কেন্দ্র করে থাকে, ঠিক তেমনই এই মুভিটাও গ্রাউন্ডেড, অনেক বেশি গ্রাউন্ডেড, আর পলিটিক্সের আশেপাশেই ঘুরতে থাকে। হ্যাঁ, থ্রেড তো আসে প্রতিটি মুভির মতনই, সেই থ্রেডের সম্মুখীন হতে হয় ক্যাপ্টেন আমেরিকাকে। এবার এই মুভির ক্যারেক্টারগুলোর ব্যাপারে কথা বলে নিই। এবার যেহেতু মুভিটি স্যাম উইলসনের ক্যাপ্টেন আমেরিকার, তাই তাকে তো মুভিতে আমরা অবশ্যই দেখতে পেয়েছি। আর তাছাড়া থাডিয়াস রস মানে থান্ডারবোল্ট রস, সেও এই মুভিতে আছে, যে এখন ইউএসএ নতুন প্রেসিডেন্ট। তাছাড়া জকিং টরেস, যে এখন নতুন ফ্যালকন। যেহেতু স্যাম উইলসন এখন ক্যাপ্টেন আমেরিকা, তাই ফ্যালকনের পোস্ট খালি ছিল, তাই জকিং টরেস সেখানে অ্যাপ্লাই করে সে এখন নেক্সট ফ্যালকন হয়েছে। আর আইজিয়া ব্র্যাডলির সুপার সোলজার, এছাড়া নতুন ভিলেন, সাথে আরো কিছু ক্যারেক্টার আছে। তো এই সকল ক্যারেক্টার নিয়ে এই মুভিটি। যদি স্টোরির ব্যাপারে কথা বলি, তো আমি তো আগেই বললাম, যেহেতু মুভিটি ক্যাপ্টেন আমেরিকার মুভি, তাই এখানে বিশাল মাল্টিভার্সাল ইভেন্ট বা মাল্টিভার্সাল জিনিসপত্র, ডুম কেন এলো না, ফ্যান্টাস্টিক ফোর কোথায় গেল, টিভিএ কেন এলো না, টাইম ডোর কেন ওপেন করলো না, ডেডপুল কোথায়, এই সমস্ত কিছু আলোচনা করা মানে স্টুপিডিটি। যেহেতু মুভিটা ক্যাপ্টেন আমেরিকার গ্রাউন্ডেড, ভেরি গ্রাউন্ডেড মুভি, তাই এখানে পলিটিক্সকে কেন্দ্র করে মুভিটা হয়েছে। কোনো একটা বিশাল কিছু স্টোরির মধ্যে আশা রাখা একদমই উচিত নয়। আর গত 3টে ক্যাপ্টেন আমেরিকা মুভির মতো এই মুভির কাহিনীও গ্রাউন্ডেড থাকে, অনেক বেশি গ্রাউন্ডেড থাকে, আর গ্রাউন্ডেডই কাহিনী চলতে থাকে। কোনো মাল্টিভার্সাল এলিমেন্ট বা কোনো বিশাল কিছু সাইফাই টাইপের এই মুভিতে আমরা দেখতে পাবো না বা দেখতে পাইও নি। এই মুভির কাহিনীতে এক গ্লোবাল ক্রাইসিসকে দেখানো হয়েছে। আমরা অনেকদিন ধরে আমাদের মনে প্রশ্ন জেগেছিল যে টিয়ামোতে যে সেলেস্টিয়াল সমুদ্র থেকে উঠে এলো, তো এর ব্যাপারে কেন কেউ কোনো কথা বলছে না। তো এই মুভির কাহিনীটা সেই সেলেস্টিয়ালকে কেন্দ্র করেই, সেই টিয়ামোত সেলেস্টিয়াল যেখান থেকে উঠে এসেছে সেই পুরো জায়গাটিকে এখন নাম দেওয়া হয়েছে সেলেস্টিয়াল আইল্যান্ড। আর পুরো মুভির পলিটিক্স ওটার আশেপাশেই ঘুরতে থাকে, ওটাকে কেন্দ্র করে পুরো মুভির কাহিনীটা চলতে থাকে। আর তার সাথে থাকে একটা মাস্টার মাইন্ড ভিলেন। আমি স্পয়লার দিতে চাই না, যেহেতু এটা রিভিউ করছি, তাই আপনারা প্রথমে মুভিটা দেখে নিন সেই ভিলেন সম্পর্কে বা কি এমন পলিটিক্স চলছে সেটাকে কেন্দ্র করে। এই সব কিছু সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই মুভিটি দেখতে হবে। যদি কথা বলি টাইম লাইনের ব্যাপারে, তো এই মুভির কাহিনী দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার সিরিজ আর এন্ড গেমের 3 বছর পরে, মানে যেহেতু ওগুলো 2023 সালে টেক প্লেস করেছিল, তার 3 বছর পরে, মানে এই মুভির কাহিনী 2026-এ টেক প্লেস করে। আর কস্টিউম বলতে এই মুভিতে দুজনই স্যুট ব্যবহার করেছে নিজেদের। সেটা হচ্ছে স্যাম উইলসনের কস্টিউম, যেটা ক্যাপ্টেন আমেরিকা কস্টিউম, যেটা আমাকে দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজারে যেটা দেখানো হয়েছিল সেই কস্টিউমটা ততটা ভালো লাগেনি। কিন্তু এই মুভিতে তাকে যে আপগ্রেডেড কস্টিউম দেওয়া হয়েছে, তার যে কালার চেঞ্জ করেছে বা তার ডিজাইনটা যে চেঞ্জ করেছে, তার যে স্যুটস, ক্যাপ্টেন আমেরিকা যে নতুন স্যুট পেয়েছে স্যাম উইলসন, তার নতুন কস্টিউমটা আমাকে অত্যন্ত ভালো লেগেছে। সাথে সাথে জকিং টরেসের জন্য একটা নতুন ফ্যালকন স্যুট সে পেয়েছে। যদিও এটা তার প্রথম ফ্যালকন স্যুট, তাই অতটাও জমেনি, কিন্তু খারাপ নয়। আর পরবর্তী মুভিতে বা পরবর্তী ইভেন্টে যখন জকিং টরেস আবার ফ্যালকন হয়ে সামনে আসবে, তার স্যুট অবশ্যই আপডেট হবে, সেটা তো আমরা অবশ্যই জানি। তো অ্যান্টনি ম্যাকি মানে আমাদের স্যাম উইলসন নিজের ক্যাপ্টেন আমেরিকার ফর্মের লেগেসিটাকে খুব ভালোভাবে বহন করে নিয়ে গিয়েছেন। কোনো জায়গায় দেখে মনে হয় না যে সে পারছে না বা এইটা তার দ্বারাই সম্ভব নয়। তাকে সত্যিই একজন ক্যাপ্টেন আমেরিকা মনে হচ্ছে। এমনকি বর্তমান পৃথিবীও তাকে ক্যাপ্টেন আমেরিকা হিসেবে গ্রহণ করে নিয়েছে, তাকে মেনে নিয়েছে যে স্যাম উইলসনই হচ্ছে আমাদের নতুন ক্যাপ্টেন আমেরিকা। তাছাড়া থান্ডারবোল্ট রসের চরিত্রটি এখানে হ্যারিসন ফোর্ড প্লে করেছে, কারণ এর আগে উইলিয়াম হার্ট এই চরিত্রে অভিনয় করতো, কিন্তু তার মৃত্যুর পর এখন হ্যারিসন ফোর্ড এটা প্লে করছে। কিন্তু অভিনয়ের কোনো জায়গায় একটু মনে হবে না যে আপনি অন্য কাউকে দেখছেন, মনে হবে যে সে একই চরিত্র প্লে করছে। মানে এত সুন্দরভাবে এরা দুজন এটাকে পোর্ট্রেট করেছে যে আপনি কোনো জায়গায় বুঝতে পারবেন না যে দুটো আলাদা আলাদা অ্যাক্টর এই একই চরিত্র প্লে করছে। এছাড়া দ্য ইনক্রেডিবল হাল্ক মুভি থেকে স্যামুয়েল স্ট্যানও ফিরে এসেছে, যাকে এর আগে আমরা সেই মুভিতেই দেখেছিলাম, যার মাথায় হালকে রক্ত পড়েছিল, আর তখন থেকে আমরা জানতাম এই লিডারকে প্লে করবে। তো সে ফিরে এসেছে এতদিন পর, আর তার পারফরমেন্সও বেশ ভালোই ছিল। তার বেশিক্ষণ স্ক্রিন টাইম ছিল না মুভিতে, কিন্তু যেটুকুই ছিল ঠিকই ছিল। যদি কথা বলি এই মুভির অ্যাকশন সিনের ব্যাপারে, তো হ্যাঁ, এই মুভি মজা দেয় অ্যাকশনে আপনাদেরকে। ট্রেলার থেকে আমাদের মনে একটাই প্রশ্ন জেগেছিল যে স্যাম উইলসন তো একজন সাধারণ মানুষ, সে কি করে লড়াই করবে? তার উত্তর এর অ্যাকশন সিনেই দেওয়া আছে।
কারণ এর কাছে আছে হাইটেক ভাইব্রেনিয়াম স্যুট অ্যাডভান্স ওয়াকান্ডিয়ান টেকের সাথে। আর যেহেতু গ্রাউন্ডেড মুভি তাই লড়াইটিও সেই ক্যাপ্টেন আমেরিকা মুভিগুলোর মতনই। স্যুট পরে 2বার অ্যাকশন আছে আর বিনা স্যুটে আছে 3বার, যা ভালোই লাগে। স্যুট পরে অ্যাকশন সিনগুলো দুর্দান্তভাবে বানানো হয়েছে, যেখানে অনেক ওয়াও মোমেন্টও পাওয়া যায়। কিন্তু রেড হাল্কের সাথে ফাইট সিনটি আর একটুক্ষণ বেশি রাখলে বেশি ভালো হতো। যেটুকু রেখেছে সেইটুকুর জন্য আমার কোনো অবজেকশন নেই, কিন্তু যদি আরো একটু থাকতো ভাই আরো একটু বেশি মজা পেতাম। এরপর যদি কথা বলি ভিলেনের ব্যাপারে, তো ভিলেনকে দুর্বল দেখিয়েছে অনেকটাই। কমিক্স লেভেলে পোর্ট্রেট করতে পারেনি লিডারকে, মার্বেল তার লুককে আলাদাই বানিয়েছে। কমিক্স অ্যাকুরেট থেকে অনেকটাই আলাদা। মুভিতে কমিক্স অ্যাকুরেটের মতন মাথা রাখলে হয়তো সেটা দেখতে একটু কার্টুনিস লাগতো। তাছাড়া লিডারকে অনেক দুর্বল দেখায়, যে একজন মাস্টার মাইন্ড যার কাজ সম্পূর্ণ হবার পর তার আর কাজ নেই, তাই তাকে আর্মি ধরলেও সে পালাতে চায় না। আর থাকলো রেড হাল্ক, ভাই সাব কি দেখালো রেড হাল্কে। আমরা ফ্যানেরা অনেক স্বপ্ন দেখেছি হাল্ককে নিয়ে, যে হাল্ককে কোন দিন আমরা এরকম ফর্মে দেখতে পাবো। তারপর হাল্ককে ওরা স্মার্ট হাল্ক বানিয়ে আমাদের স্বপ্ন ভেঙে দিল। কিন্তু এই মুভিতে রেড হাল্ককে যেভাবে দেখিয়েছে, আমি বলবো আমরা ফ্যানেরা হাল্ককে যেভাবে দেখতে চেয়েছিলাম, হাল্কের যেই ফর্ম আমরা দেখতে চেয়েছিলাম, সেই ফর্ম আমাদেরকে রেড হাল্ক দিয়ে তারা দেখালো। হ্যাঁ, রেড হাল্কের কোনো সিন আপনাদেরকে ডিসঅ্যাপয়েন্টেড করবে না, দুর্দান্ত সিন। আর আমরা হাল্ককে এইরকমই চেয়েছিলাম। আর হ্যাঁ, পরবর্তীতে যদি হাল্ককে দেখায়, হাল্ক এরকমই হওয়া উচিত। এবার কথা বলিনি সিজিআই এর ব্যাপারে। তো মার্বেলের মুভির পরিচয় হচ্ছে সিজিআই, কিন্তু গত কিছু সময়ে এর সিজিআই টপ নচ আর নেই। হ্যাঁ, বিচ্ছিরি সিজিআই করেনি, কিন্তু একটু উইক সিজিআই ছিল। পুরো মুভি সিজিআই উইক না, ভালো করেই ব্যবহার করা হয়েছে সিজিআই, কিন্তু কিছু সিনে সিজিআই ফেক মনে হয়। যদি কথা বলি মুভির ভালো দিকগুলোর ব্যাপারে, তো পারফরমেন্স খুব ভালো প্রায় প্রত্যেকেরই। অ্যাকশন সিনগুলো দুর্দান্ত। ভিলেনটাকে অনেকটা মিস্টিরিয়াস ক্যারেক্টার হিসেবে রাখা হয়েছে। যদিও যারা কমিক্স জানে তারা বুঝে যায় যে কে ভিলেন, কিন্তু তবুও এরা ক্যারেক্টারটিকে মিস্টিরিয়াস রাখতে সক্ষম। আর বেশ কিছু সিনে টেনশন মেনটেনও করেছে, ভাবতে বাধ্য যে কি হবে। আর তাছাড়া কিছু নস্টালজিক মোমেন্টও আছে, যেটা এমসিইউ এর এই কন্টিনিউটিকে মেনটেন করে। কিন্তু তার মানে কি সবকিছুই ভালো? না, একদম নয়। মুভির প্লট অনেকটাই প্রেডিক্টেবল। মানে এমসিইউ এর মুভি যে নিয়মিত দেখে এসেছে সে গেস করে নেবে যে এরপর কি হবে। আর একটা বড় প্রবলেম হলো ভিলেন, যাকে ভিলেন হিসেবে দেখালো তো বটে, কিন্তু প্রপারলি ডেভেলপ করতে পারেনি তাকে। এছাড়া জিয়ানকার্লো এসপোসিটোর ক্যারেক্টারকে ফালতু নষ্ট করলো, যে এই মুভিতে সেথ ভয়েলকারের রোল প্লে করেছে, আর মুভির সার্পেন্ট সোসাইটির কোনো ভূমিকাই নেই। হতে পারে সার্পেন্ট সোসাইটিকে তারা ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রেখেছে। এবার এরকম ভাবে আমরা ভবিষ্যৎ করে বেঁচে থাকি যে কবে এটা দেখতে পাবো। এরপর কথা বলে নি ক্যামিওর ব্যাপারে। তো মুভিতে দুজনের ক্যামিও আছে, যে দুটো ক্যামিও সত্যি ভালো লাগে। আর থাকলো পোস্ট ক্রেডিট সিন। তো মুভিতে একটাই পোস্ট ক্রেডিট সিন আছে, কোনো মিড ক্রেডিট সিন নেই। আর পোস্ট ক্রেডিট সিনটা অত্যন্ত জরুরি ফিউচারের ইভেন্টের জন্য। হ্যাঁ, আমি এখানে সেটা স্পয়েল করবো না, আমি পোস্ট ক্রেডিট সিনে এক্সপ্লেন ভিডিওতে সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব। শুধু এইটুকুই বলে রাখলাম, যদি আপনি মুভি দেখছেন অবশ্যই পোস্ট ক্রেডিট সিনটি দেখে নেবেন, ভবিষ্যতের ইভেন্টের টিজ সেখানে দেওয়া আছে। এইসব কিছু বাদে শুধু এটাই বলবো, যদি আপনি একজন মার্বেল ফ্যান হন তাহলে এই মুভি স্কিপ একেবারে করা যাবে না, কারণ অনেক ইম্পর্টেন্ট মুভি এটা। কিন্তু এমসিইউ এর পুরনো চার্ম যদি খুঁজছেন তাহলে একটু ডিসঅ্যাপয়েন্ট হতে পারেন। এই মুভিটিকে রোটেন টমেটোতে ক্রিটিক্স দিয়েছে 53%, অডিয়েন্স দিয়েছে 80%, আইএমডিবি হচ্ছে 5.9 আউট অফ 10 এবং 71% গুগল ইউজার পছন্দ করেছে এটি। আর আমি এই মুভিটাকে দেবো 7.5 আউট অফ 10। এবার আপনারা আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের মতে একে আপনি কতটা রেটিং দিতে চান নিচে অবশ্যই জানিয়ে দেবেন। তো বাস বন্ধুরা, এই ভিডিও সাথেটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।